তুই সারাদিন রুমের মধ্যে কেন শুয়ে থাকিস? তোর মতো অলস আমি আর একটাও দেখিনি। রুমে শুয়ে শুয়ে ল্যাপটপে মা আমার স্বর্গ মুভি দেখছিলাম, আর তখনই আম্মু এসে এতগুলো কথা বলল। আচ্ছা, আমি সারাদিন বাইরে থাকলে তুমি খুশি হবে? সারাদিন তোকে কে বাইরে থাকতে বলেছে? তোর আব্বুর সাথে অফিসে গেলে কি হয় তোর? মাত্র মাস্টার্স শেষ করলাম আম্মু, কিছুদিন একটু রেস্ট তো নিতে দাও। 3 মাস ধরে রেস্ট নিয়েও তোর হয়নি? বাসার একটা কাজও করিস না, আমাকে হাতে হাতে সাহায্য করলেও তো পারিস। আমি কি মেয়ে মানুষ নাকি আম্মু যে তোমাকে রান্নার কাজে সাহায্য করব? তোকে রান্না করতে কে বলেছে? বাজার করে এনেও তো দিতে পারিস মাঝে। আচ্ছা, এই কথা তাহলে ঠিক আছে, বাজারের লিস্টটা দাও, আমি নিয়ে আসছি। আবার মাঝ রাস্তায় গিয়ে ফিরে আসবি না তো? কেন, আমি কি বাজার করতে ভয় পাই নাকি? তুমি ব্যাগ দাও, দেখবে তোমাদের থেকে ভালো সবজি মাছ কিনে আনবো। ঠিক আছে, সেটা বাজার করে আসলেই দেখতে পাবো। এরপর আম্মুর থেকে বাজারে ব্যাগ আর টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি বাজারে। এক পাশে বাইক রেখে আম্মুর দেয়া লিস্ট দেখে দেখে বাজার করতে থাকি। সবজি কেনা শেষে মাছ কেনার জন্য আসলে একটা মাছের দাম জিজ্ঞেস করতেই পাশে থেকে একটা মেয়ে বলে, এই মাছটা আমি নিব, আপনি অন্য মাছ দেখুন। আরে আজব তো, আপনার আগে আমি মাছের দাম জিজ্ঞেস করেছি। তাতে কি হয়েছে? আমি নিব যখন বলেছি আমি নিব। ধুর, নিন আপনি, আমি মাছই নিব না। বলে এই ছেলেটা রেগে মেগে চলে যায়। আমি একা একা হাসতে থাকি। মাছওয়ালা মামাকে সরি বলে এই ছেলেটার পেছনে পেছনে যেতে থাকি। মাছের বাজারের পাশে মুরগির দোকান। দোকানদারকে বলি একটা মুরগি দেওয়ার জন্য। দোকানদার মুরগি জবাই করে সিলে একটা ব্যাগে ভরে দেয়। আমি ব্যাগটা ধরার আগেই পাশ থেকে কেউ ব্যাগটা নিয়ে নেয়। আমি পাশে তাকিয়ে দেখি সেই মেয়েটা। আবার আপনি এখানে? এটা আমার, আমাকে দিন। কই, কোথাও তো আপনার নাম লেখা নেই, তাহলে এটা আপনার হলো কি করে? আচ্ছা, আপনি আমার পেছনে কেন লাগছেন বলেন তো? তখন মাছ কেনার সময়, আবার এখনো। সেটা তো আমিও বলতে পারি। আপনি কেন আমি যেখানে যাই সেখানে আগে আগে চলে আসেন? আমার ভুলই হয়ে গেছে বাজার করতে আসা, ধুর। বলেই আমি হাঁটতে থাকি। হঠাৎ পেছন থেকে কেউ মন্ডি বলে ডাক দেয়। আমার এই নাম তো শুধু দিয়ে জানে, কিন্তু দিয়ে এখানে কি করে আসবে? পেছনে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে আবার হাঁটতে থাকি। আবারও মন্ডি বলে ডাকে কেউ। পেছনে তাকাতেই দেখি সেই মেয়েটা আমার কাছে এসে বলে, মন্টি, চিনতে পেরেছো না আমাকে? তো তো তুমি দিয়া, আমার ছোটবেলার বান্ধবী। গাধা, আমি তোমার ছোটবেলার বান্ধবী দিয়া। তুমি আমাকে চিনতে পারলে না? কি করে চিনবো? কত বড় হয়ে গেছো, কিন্তু তুমি আমাকে চিনলে কি করে? আর এত বছর কোথায় ছিলে? হুট করেই বা কোথা থেকে আসলে? আস্তে, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আচ্ছা ওয়েট, আমি মুরগিটা নিয়ে নেই, তারপর তুমি আমার সাথে বাসায় চলো। আম্মু তোমাকে দেখলে খুব খুশি হবে। এরপর মুরগি নিয়ে টাকা দিয়ে বাইকের কাছে চলে আসি দুজনে। বাজারে ব্যাগ যে কোথায় রাখি, একটা রিক্সা ডেকে বাসার ঠিকানা দিয়ে দিয়াকে নিয়ে বাসার দিকে যেতে থাকি। আচ্ছা, তুমি আমাকে চিনলে কি করে? আমার ছোটবেলার খেলার সাথীকে আমি চিনবো না? তোমরা 12 বছর আগে হুট করে কোথায় চলে গিয়েছিলে? তুমি তো জানোই, আব্বু সরকারি চাকরি, কয়েক মাস পর পর আব্বুর ট্রান্সফার হয়ে যায়। কিন্তু সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তোমাকে কত খুঁজেছি, তোমাদের বাসায় কেউ ছিল না। বাসায় চলে এসেছি, চলো ভেতরে যাই, অনেক কথা বলার আছে তোমাকে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিয়ে দিয়াকে দেখে বলে, তুমি দিয়া না, দেলোয়ার ভাইয়ের মেয়ে? আন্টি, তুমি আমাকে চিনতে পারলে, কিন্তু তোমার ছেলে আমাকে চিনতে পারেনি। না চেনাটাই স্বাভাবিক, 12 বছর পর দেখা হলো। আমাদের সেই ছোট্ট পরীটা কত বড় হয়ে গেছে। আম্মুর কথা শুনে দিয়া মুচকি হাসে। আম্মু আমার হাতের দিকে তাকিয়ে বলে, কিরে, বাজারের ব্যাগ কোথায়? তুই না বাজার করতে গিয়েছিলি? বাজার পেছনে পেছনে আসছে। তখনই রিক্সার বেল বেজে ওঠে। আমি গিয়ে বাজার নিয়ে রিক্সার ভাড়া দিয়ে ভেতরে এসে আম্মুকে বাজারে ব্যাগ দিয়ে সোফায় বসে পড়ি। দিয়া আম্মুর সাথে কথা বলেই যাচ্ছে। এই দেখুন, আমি তো পরিচয়টাই দেইনি। আমি কাব্য চৌধুরী, আব্বু কবির চৌধুরী, আম্মু সুমনা চৌধুরী। এখন হয়তো বলবেন আমার নাম কাব্য হলে দিয়া আমাকে মন্টি বলে ডাকলো কেন? এই মন্টি নামটা দিয়ারই দেয়া। 3 বছর দিয়া আর আমি একসাথে ছিলাম, ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত। দিয়া আমার পাশে বসে বলে,
তুমি এত ভদ্র হয়ে গেলে কবে থেকে? ছোট থেকে এলাকার ভদ্র ছেলেটা আমি। হুম, সেটা আমি খুব ভালো করেই জানি। আচ্ছা, বললে না তো সেদিন তোমরা কোথায় চলে গিয়েছিলে? চলো ছাদে যাই। আম্মুকে বলি দিয়াকে নিয়ে ছাদে চলে আসি, দোলনায় বসে বলি। সেদিন সকালে আম্মুর মোবাইলে মামা কল করে, মামা জানায় মামি নাকি মারা গেছে। আব্বু আম্মু আমাকে নিয়ে মামার বাসায় চলে যায়। 7 দিন পর বাসায় এসে তোমাদের বাসায় গিয়ে জানতে পারি তোমরা চলে গেছো। আর তাই আমাকেও ভুলে গেছো, তাই না? বলবো কেন তোমাকে? তুমি আমার খেলার সাথী ছিলে। যদি নাই ভুলবে তাহলে খোঁজ নাওনি কেন? তুমি চাইলে কি আমার স্কুল থেকে খোঁজ নিতে পারতে না? এত কিছুর মধ্যে এটা কখনো মাথায় আসেনি। আচ্ছা এসব বাদ দাও, তারপর এখন কার কাঁধে মাথা রেখে বসে থাকো? সেই সৌভাগ্য এখনো হয়নি। তোমার বাইকের সিটে কে বসে? আম্মুর পরে তুমি প্রথম বসলে। কেন, কাউকে ভালোবাসো না? এসব নিয়ে কখনো ভাবিনি, লেখাপড়া নিয়ে বিজি ছিলাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে আবার বাসায় যেতে হবে। রাতে খাবার খেয়ে তারপরে যাবে। আমি তোমাকে দিয়ে চলে আসব। বাসায় আব্বু আম্মু চিন্তা করবে। কল করে আঙ্কেল আন্টিকে বলে দাও। দিয়ে ওর আব্বুকে কল করে বলে, কিরে মা, কোথায় তুই? এখনো বাসা আসলি না যে? আব্বু, আমি কবির আঙ্কেলের বাসায়, ওই যে ছোটবেলায় আমাদের পাশের বাসায় থাকতো, মনে আছে? তুই ওনাদের খুঁজে পেলি কি করে? এরপর দিয়ে ওর আব্বুকে সব বলে। সব শুনে দিয়ার আব্বু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলে আয়। দিয়ে ঠিক আছে বলে কল কেটে দেয়। এরপর দুজনে নিচে চলে আসি। আম্মু দিয়াকে ফ্রেশ হয়ে নিতে বলে, আমি দিয়াকে আমার রুম দেখিয়ে দিয়ে নিচে চলে আসি। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছছি আর ঘুরে ঘুরে কাব্যর রুম দেখছি। কাব্যর বেডের পাশে একটি টি টেবিলের দিকে তাকিয়ে আমার চোখ আটকে যায়। ছোটবেলায় কাব্য আর আমার একসাথে তোলা একটি ছবি। ছবিটা কাব্য জোর করে তুলেছিল কাব্যর ফুপির বিয়ের সময়। আম্মু আমাকে শাড়ি পরিয়ে দিয়েছ আর কাব্য পাঞ্জাবি পরেছিল। এখনো ছবিটা কাব্য রেখে দিয়েছে যত্ন করে। তবে কি কাব্য আমাকে ভালোবাসে? দিয়াকে ডাকতে রুমে এসে দেখি দিয়া ওর আর আমার ছোটবেলার সেই ছবিটা হাতে নিয়ে দেখছে। দিয়া আম্মু খেতে ডাকছে, চলো। কাব্য, এই ছবিটার কথা তোমার মনে আছে? তুমি আমাকে চকলেট দিবে বলেছিলে ছবি তুললে। মনে আছে। ছবি তোলার পরে তুমি চকলেটের জন্য কান্না করেছিলে। কান্না করব না? তুমি চকলেট দিবে বলে দাওনি। এখনো চকলেট প্রিয় তোমার? আব্বু রোজই এনে দেয়। বিয়ের পর তোমার বর এনে দেবে। আচ্ছা চলো, খাবার খাবে? দিয়েকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে নেই। ভাবছেন হয়তো আব্বু নেই কেন। আব্বু ব্যবসার কাজে সকালে দেশের বাইরে চলে গেছে। আমি আজকে আসি আন্টি, আবার পরে আসবো। কাব্য, দিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়ে আয়। আর তোমার আব্বু আম্মুকে নিয়ে আবার আসবে কিন্তু। আবার হারিয়ে যেও না কিন্তু। আর হারাবো না আন্টি, আর আব্বু আম্মুকে নিয়ে অবশ্যই আসবো। আচ্ছা চলো এখন, নয়তো তোমার আব্বু আম্মু আবার চিন্তা করবে। দিয়েকে নিয়ে বাসা থেকে বের হয়েই বাইক নিয়ে চলে আসি দিয়ের বাসায়। চলো, আব্বু আম্মুর সাথে দেখা করে তারপর যাবে। আজকে নয়, অন্য একদিন আসবো। অনেক রাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার মোবাইল নাম্বার দিয়ে যাও। 01680। আচ্ছা, আমি কল করবো, আর সাবধানে যেও। আমি ঠিক আছে বলে চলে আসি বাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আব্বু নেই, তাই আজ নিজেই ঠিক করলাম অফিসে যাব। রুম থেকে বের হতে গেলে মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে আননোন নাম্বার। কেন জানি মনে হচ্ছে দিয়া। হ্যালো, কে? দিয়া? তুমি বুঝলে কি করে আমি? আমার মোবাইল নাম্বার অচেনা কারো কাছে নেই, আর কাল তোমাকে নাম্বার দিয়েছি, তাই তোমাকে মনে করাটাই স্বাভাবিক। বুঝেছি। আচ্ছা, কি করছো? নাস্তা করেছো? অফিসে যাবার জন্য রেডি হলাম। এখন নাস্তা করে তারপর অফিসে যাব। তুমি কি করছো? নাস্তা হয়ে গেছে? হয়েছে। আচ্ছা তাহলে তুমি অফিসে যাও, বিকালে কল করব। ঠিক আছে, আমি অফিস শেষ করে তোমাকে কল করব। দিয়ে ঠিক আছে বলে কল কেটে দেয়। আমি রুম থেকে বের হয়ে নিচে আসতে আম্মু বলে, কি রে, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? অফিসে যাবো আম্মু, নাস্তা দাও। আম্মু আমার কথা শুনে ইয়া বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। এটাই স্বাভাবিক। এতদিন অফিসে যেতে বলেছে, আমি না করেছি, আর আজ নিজের ইচ্ছাতে অফিসে যাচ্ছি। অবাক হবারই কথা।
আমি কি স্বপ্ন দেখছি বাবা? তুই অফিসে যাচ্ছিস, তাও নিজের ইচ্ছেতে? কি করে সম্ভব? তোমার এই একটাই সমস্যা, এতদিন অফিসে যাইনি বলে কথা শুনিয়েছো, আর আজ অফিসে যাচ্ছি তাও প্রবলেম। না, প্রবলেম না, কিন্তু এই চমৎকার কি করে হয়ে গেল সেটাই ভাবছি আর কি। এত ভাবার কিছু নেই, আব্বু নেই তাই কাউকে তো অফিসে যেতেই হবে। আচ্ছা এখন কি খেতে দিবে নাকি চলে যাব? আমি খুব খুশি হয়েছি, আমার ছেলে দায়িত্ব নিতে শিখেছে। আচ্ছা তুই বস, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেব। আম্মু খাইয়ে দিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে দেয়। আম্মুকে বিদায় দিয়ে চলে এসে অফিসে সবাই আমাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয়। আব্বুর সাথে এর আগেও এসেছিলাম। আব্বু সবার কাছে আমাকে নিউ এমডি বলে পরিচয় করে দিয়েছিল। ম্যানেজারের সাথে কথা বলে নিজের চেম্বারে গিয়ে বসে ম্যানেজারের থেকে কাজ বুঝে নিয়ে করতে থাকি। রুমে শুয়ে শুয়ে কাপড় দেওয়া নুপুরটা হাতে নিয়ে একা একা হাসছি। তবে একটাই আছে, আর একটা হারিয়ে গেছে ছোট থাকতে। আমার কাছে এই নুপুরটা পৃথিবীর সব কিছুর চেয়ে দামি। এটা আমার কাপড় দেওয়া উপহার। নুপুরটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে আছি, তখনই মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আন্টি কল করেছে। কাল আসার আগে আন্টি মোবাইল নাম্বার রেখে দিয়েছিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। আচ্ছা মা, তোমাদের বাসার ঠিকানাটা আমাকে একটু মেসেজ করে দাও তো। আমি আন্টিকে আমাদের বাসার ঠিকানা মেসেজ করে দিয়ে দেই। আরও কিছু সময় কথা বলে কল কেটে দেই। নুপুরটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে থাকি। হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে তাকিয়ে দেখি আব্বু আমার মাথার পাশে বসে আছে। এখনো কাব্যের দেয়া নুপুর নিয়ে আছিস? কাব্যের সাথে তো তোর দেখা হয়েছে, বলে দে তোর মনের কথা। এতগুলো বছর পর আজ দেখা হলো আব্বু। আর কিছুদিন যাক, তবে আমার মন বলছে কাব্য আমাকে ভালোবাসে। আজ ওর রুমে আমি আমার আর ওর ছোটবেলার ছবি দেখেছি। শুধুমাত্র কাব্যর জন্য আমাকে আবার কুমিল্লে নিয়ে এসেছিস। যত তাড়াতাড়ি হয় তোর মনের কথা কাব্যকে বলে দে। বলবো আব্বু। আন্টি আমাদের বাসায় আসবে মনে হয় আব্বু। আমার থেকে একটু আগে ঠিকানা নিয়েছে। সমস্যা নেই, আসুক। আচ্ছা আমি যাই, আমাকে একটু কাজে যেতে হবে। বলেই আব্বু চলে যায়। মেয়ের ভালোবাসা এত সহজেই শুধু গল্প বা সিনেমাতেই মানায়, বাস্তবে না। যা হোক, গল্পেই থাকি। অবিশ্বাস করে বাইরে এসে একটা বড় নিঃশ্বাস নেই। বাপরে, এত কষ্ট অফিস সামলাতে। আব্বু তুমি গ্রেট। দিয়াকে কল দিব বলেছিলাম, যেমন ভাবনা তেমন কাজ। দিয়া বলো। সকালে কল করেছিলে কিছু বলার জন্য? ঘুরতে যেতে ইচ্ছে করছে। আমি তো কোনো কিছু চিনি না, তুমি নিয়ে যাবে? ঠিক আছে, আমি বাসে গিয়ে চেঞ্জ করে তোমাকে কল করছি, তুমি রেডি থেকো। ঠিক আছে। আকাশি নীল রঙের কোনো ড্রেস থাকলে পরে এসো। আমি ঠিক আছে বলে কল কেটে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটা আকাশি নীল রঙের শার্ট পরে নেই। আপনাদের একটা কথা বলি, কাউকে বলবেন না। আমি সেই ছোট্ট থেকেই দিয়াকে ভালোবাসি। দিয়া চলে যাবার পর একা একা অনেক কেঁদেছি। দিয়া ফিরে আসে আমি অনেক খুশি। আর আমার অফিসে যাওয়ার কারণও দিয়া। কাজ না করলে বিয়ে করে বউকে খাওয়াবো কি? রেডি হয়ে আম্মুকে বলে বাইক নিয়ে চলে আসি দিয়ার বাসার সামনে। কল করতেই দিয়া চলে আসি। দিয়াও একটা আকাশি নীল রঙের শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। দিয়া এসে আমার কাঁধে হাতে রেখে বাইকে উঠে বসে। আমি বাইক চালাতে শুরু করি। আমাকে কেমন লাগছে বললেন না তো? ইচ্ছে করছে কাজী অফিসে গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। তাহলে চলো চলে যাই কাজী অফিস। তোমার আমার বাসায় আমাদের তাহলে আর যাওয়া হবে না। আমি মনে মনে বলি, বোকা একটা, তুমি তো জানোই না আমার বাসায় সবাই রাজি। আর শুধু তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমাদের কুমিল্লায় আসা। দিয়াকে নিয়ে চলে আসি গোমতী নদীর চরে। দুজনে অনেকটা সময় ঘোরাঘুরি করি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দিয়া আমার হাত জড়িয়ে ধরে হাঁটছে। কেমন বিবাহিত বিবাহিত ফিলিংস হচ্ছে। আরও কিছু সময় ঘুরে দিয়াকে ওর বাসায় ড্রপ করে আমি চলে আসি বাসায়। এভাবে দেখতে দেখতে কেটে যায় 15 দিন। আজ শুক্রবার, তাই অফিস নেই। বিকেলে ড্রয়িং রুমে বসে চিপস খাচ্ছি। হঠাৎ দেখি আব্বু আম্মু কোথাও যাচ্ছে। তোমরা রোমিও জুলিয়েট কোথায় যাচ্ছ এই সময়? আমরা তোর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছি, যাবি তুই? তোমার বরকে আবার বিয়ে করাও, আমি কোথাও যাব না। বলেই উঠে রুমে চলে আসি। বিকেলে ড্রয়িং রুমে বসে আব্বু আম্মুর সাথে গল্প করছি। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। দরজা খুলে দেখি আঙ্কেল আন্টি। সালাম দিয়ে কুশল বিনিময় করি। ভেতরে এসে আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করে।
কিছু সময় নেয় আগের কথা বলে। আমি আঙ্কেল আন্টির জন্য কফি বানিয়ে দিই। আন্টি আব্বুকে বলে, ভাই সাহেব, আমরা এখানে একটা প্রস্তাব নিয়ে এসেছি। জি ভাবি, বলেন কি প্রস্তাব? আমাদের কাব্যর জন্য দিয়ামাকে চাইতে এসেছি। এটা তো অনেক বড় খুশির কথা। আমাদের কোনো সমস্যা নেই ভাবি। তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন রাখলে কেমন হয়? যেমনটা আপনারা বলবেন, আমাদের কোনো রকম সমস্যা নেই। কাব্য আর দিয়ামায়ের বিয়ে ঠিক করে আরো কিছু সময় কথা বলে বাসায় চলে আসি। রুমে শুয়ে দিয়ার কথা ভাবছি, আর তখনই দিয়ার কল। দিয়া বলো। আঙ্কেল আন্টি আমাদের বাসায় এসেছিল। তোমাদের বাসায় কেন গিয়েছিল? তোমার আর আমার বিয়ের কথা বলতে। সবাই তো রাজি, কিন্তু তুমি কি রাজি? তোমার আমার বিয়ের কথা বলতে গেছে? তুমি রাজি এই বিয়েতে? তুমি আমাকে কি কখনো বুঝবে না? আমি কুমিল্লা শুধুমাত্র তোমার জন্য এসেছি। 12টা বছর ধরে তোমাকে নিয়ে মনের ঘরে একটু একটু করে ভালোবাসার স্বপ্ন সাজিয়েছি। আমিও তোমার মতোই তোমাকে নিয়ে নিজের মতো করে স্বপ্ন সাজিয়ে গেছি। তোমাকে ভালোবাসি বলে আজও কোনো মেয়ের দিকে তাকাইনি। সেই ছোট্ট থেকেই তোমাকে ভালোবাসি। তোমার বুকে মাথা রেখে তোমাকে শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। তুমি বললে চলে আসি। তাহলে চলে আসো না কাব্বু। নিচে এসে আব্বু আম্মুকে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি দিয়ার বাসায়। দিয়াকে কল করে বাইরে আসতে বলি। দিয়ার সাথে সাথেই বের হয়ে আসে, এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমিও দিয়ার বুকের পরম যত্নে আগলে নেই। দুজনে দুজনকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলছি। 12টা বছর দুজন দুজনকে ভালোবেসে গেছি দূর থেকে, আর সমস্ত দূরত্ব শেষ হয়ে গেছে। আমি কাব্যকে ছাড়িয়ে ওর সারা মুখে ভালোবাসার পরশিকে দিই। কাব্য আমার পুরো মুখে কিস করে। এরপর কাব্য আমাকে কোলে করে ওর বাইকে বসিয়ে দেয় আর নিজে নিচে বসে শার্টের পকেট থেকে একটা নুপুর বের করে। এটা তো আমার নুপুর, তুমি আমাকে দিয়েছিলে। আমি তো ভেবেছি হারিয়ে গেছে, তুমি নিয়ে গিয়েছিলে। 12টা বছর যত্ন করে আগলে রেখেছি এই পায়ে নিজ হাতে পরিয়ে দিব বলে। আজ অবশেষে সেই দিনটা আসলো। বলে দিয়ার পায়ে নুপুর পরিয়ে দিতে গেলে দেখি ওর এক পায়ে একটা নুপুর। আমি দিয়ার দিকে তাকাতেই দিয়া বলে, তুমি নিয়ে গিয়েছিলে। 12 বছর ধরে আমিও তোমার দেওয়া শেষ স্মৃতিটা আগলে রেখেছি। আজ সেই স্মৃতি ভালোবাসা হয়ে পূর্ণতা পেল। দিয়ার পায়ে নুপুর পরিয়ে দেই। আপাতত আজকের মতো বিদায় নিন, বিয়ের দিন চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। ছাদের একপাশে বসে আছি একজনকে দেখার জন্য, কিন্তু তার আশার এখনো নাম নেই। মন চায় শালার মাথা ফাটিয়ে দেই। সে কখন থেকে রোদ্রের ভেতরে বসে আছি। কিছুক্ষণ পর তাকে দেখতে পেলাম, আমাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তাই আমি তাকে ডাক দিলাম, এই যে স্যার দাঁড়ান। আমি উপরে তাকিয়ে দেখি আবারও সেই মেয়েটি। তাই আমি আবারও নিচের দিকে তাকিয়ে হাঁটা শুরু করে দিলাম। এই যে মিস্টার, আপনাকে দাঁড়াতে বলছি না? না দাঁড়ালে আমি কিন্তু এখন এখান থেকে লাফ দিব। আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা নেমে আসলো। আপনারা তো ভাব কিসের শুনি? তোমার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই। আপনি মার খাবেন? একজনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি জানো না? আপনি আমার একজন না, অন্য কিছু, বুঝেছেন? আবারও এইসব ফালতু কথা। আমি চলি এখন। আমার কথা শুনবেন, তারপরে যাবেন, ওকে? না হলে আমি আপনাকে যেতে দেব না। কি বলবে বলে ফেলো তো। আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। আমি তোমাকে পড়াবো না। তোমার মতো গুন্ডি মেয়েকে আমি পড়াবো না। কে বলেছে আমি গুন্ডি? আমি অনেক ভালো মেয়ে। আব্বু তো বলে, একবার পড়িয়ে দেখেন না। বলছি তো, আমি তোমাকে পড়াতে চাই না। কেন পড়াবেন না শুনি? কারণটা হলো আমি অনেক বাড়িতে পড়াতে যাই, তোমাকে পড়ানোর সময় নেই। তবে ওখান থেকে একটা বাদ দিয়ে দেন। আমি পড়াবো না। এটা বলে শালায় হন হন করে হেঁটে গেল। রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। আজকেও আমাকে ফিরিয়ে দিয়েছে। মন চায় দেয়ালের সাথে ওর মাথাটা ঠাটিয়ে ফেলি। আমি মনে মনে ভাবলাম, আমি তো তোমার কাছে পড়বই, তার আগে পরিচয়টা দিতে চাই। আমি ফারজানা, আব্বু আম্মুর দুষ্টু মেয়ে।
এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আর এখন যার সাথে কথা বলতেছিলাম সে হলো আবির, আমার ক্রাশ। ওকে দেখে আমি অনেক আগেই ক্রাশ খেয়েছি। ও এবার মাস্টার্সে পড়তেছে। আমি এক কলেজে পড়ি আর ও অন্য কলেজে। খুব ভালো স্টুডেন্ট আর প্রাইভেটও ভালো পড়ায়। আমি অনেকবার ওর কাছে প্রাইভেটে পড়তে চেয়েছি, কিন্তু পড়াতে রাজি হয়নি। কারণটা হলো আমি তাকে আই লাভ ইউ বলেছিলাম, তার জন্য। কতবার কাগজে আই লাভ ইউ লিখে ওর গায়ে ছুঁড়ে মেরেছি তার কোনো হিসেব নেই, কিন্তু ও তার কোনো আনসার দেয়নি। আমি আমার রুমে চলে আসি, এসে মন খারাপ করে বসে আছি। আমি ভাবতেছি কিভাবে ওর কাছে প্রাইভেট পড়া যায়, এগুলো আমি ভাবতেছি। হঠাৎ আমার রুমে আব্বু আসলো। কিরে আম্মু, কলেজে যাবি না? আমি আর কলেজে পড়বো না। কেন, কি হয়েছে বলবি তো? আমার কলেজে যেতে ভালো লাগে না। তোর আব্বুকেও বলবি না কি হয়েছে? কলেজের কেউ কি কিছু বলেছে তোকে? না। তাহলে কেন যাবি না? কি হয়েছে বল আমাকে। আব্বু, আমি প্রাইভেট পড়বো। উফ, তো আমি কি করতে বারণ করেছি? আমি যার কাছে পড়তে চাই সে আমাকে পড়াবে না। নাম হলো আবির, খুব ভালো পড়ায়। আচ্ছা, ওর নাম্বার আছে তোর কাছে? এটা আবিরের নাম্বার। কালকেই ও তোকে পড়াতে আসবে, দেখিস। যদি না আসে তাহলে আমি কিন্তু আর কলেজেই যাব না। ঠিক আছে। কিছুক্ষণ পর আব্বু চলে গেল। আমি তো মহা খুশি। একবার প্রাইভেট পড়ে নেই, তারপরে তোকে যা করব তা আছে আমার মনে। এতদিন আমাকে অনেক ঘুরিয়েছো, তার প্রতিটা শোধ নিব। তোকে যে জ্বালাবো আর দুষ্টুমি তো করবই। এগুলো ভাবতে ভাবতে আমি শুয়ে পড়ি। আজ আর কলেজে গেলাম না, কারণ আমার আজ কিছুই ভালো লাগতেছে না। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ি। আমি বাড়িতে এসে শুয়ে পড়ি। কারণটা হলো অনেক জায়গায় পড়াতে গিয়েছি। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখলাম আননোন নাম্বার। মনে মনে ভাবলাম হয়তো স্টুডেন্টরা হতে পারে, তাই রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? তুমি কি আবির? আমি আবির। আপনি কে? আমি হলাম ফারজানার বাবা। ও, কিছু বলবেন? আমার মেয়ে তোমার কাছে পড়তে চেয়েছিল। মনে মনে ভাবলাম আপনার মেয়েকে পড়াবো আমি? জীবনেও না। ওখান থেকে একটা বাদ দিয়ে দাও, আর যেটা বলছি সেটাই যেন হয়। আমি বললাম যে দেখেন, তাদের তো আমি অনেক আগে থেকে পড়াইতেছি। আমার মেয়ে তো তোমাকে অনেক আগে থেকেই বলেছে, তাই না? এখন বলো, এখন পড়াতে আসতে পারবে কি না? কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি বললাম সন্ধ্যা 7টার সময় কি আপনার মেয়ে পড়তে পারবে? পড়বে। তাহলে কালকে থেকে 7টার সময় পড়াতে আসব। এটা বলে আমি ফোনটা কেটে দিলাম। কি করব বুঝতে পারছি না। ওই যে মেয়ে কখন কি করবে নিজেও জানি না। এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি সন্ধ্যা 7টার সময় ফারজানার বাড়িতে এসে পড়ি। ফারজানার বাবার সাথে কথা বলে ফারজানার রুমে পড়াতে চলে আসি। আমাকে দেখে ফারজানা বলল, এই মাস্টার 10 মিনিট লেট করেছেন। তোমার আব্বুর সাথে কথা বলেছি, তাই লেট হয়েছে। এখন তোমার বই বের করো তো। আজকে তো পড়বো না। মানে কি? বুঝলাম না তো তোমার কথা। আজকে আমি আপনাকে দেখবো আর আপনি আমাকে দেখবেন। এইসব কি ধরনের কথা? এইসবের জন্যই কিন্তু তোমাকে পড়াতে চেয়েছিলাম না। এই যে এখন এসব কথা বাদ, এখন একটু বসেন তো। আমি চেয়ারে বসে পড়লাম আর বললাম, এখন বই বের করো তো। আমি বই বের করে আবিরের কাছে দিলাম। আবির পড়াচ্ছে আর ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পর আবির বলল, কি হলো, এভাবে করতেছো কেন? আমি কি করতে আছি শুনি? আমি তো আপনার পড়া শুনতে আছি। আচ্ছা, আমি কি পড়িয়েছি সেটা বলো তো। হায় রে আল্লাহ, কি যে পড়তেছি, কি যে পড়িয়েছে সেটা তো আমি কিছুই শুনিনি। এখন যে আমি কি বলবো? কি হলো বলো না কেন? স্যার, আমার কানে 2 দিন ধরে সমস্যা দেখা দিয়েছে, তাই আমি কিছুই শুনি না। ফারজানা,
তোমার বাবার জন্য কিন্তু আমি পড়াতে এসেছি। এমন করতে থাকলে আমি কিন্তু তোমাকে পড়াতে আসবো না। পারলে এসে দেখান, আপনাকে বেঁধে আনবো। আচ্ছা, আমি এখন চলে যেতেছি। এই যে স্যার, সময় শেষ হয়নি, এমনিতেই 10 মিনিট লেট করেছেন। তোমাকে পড়াতে আসাটাই আমার ভুল হয়ে গিয়েছে। আচ্ছা এখন পড়ান তো, আর কিছু বলবো না আপনাকে। আমি আবারও ওকে পড়ানো শুরু করে দিলাম। কিছুক্ষণ পর পড়ানো শেষ হলো, তাই আমি ওকে বললাম, এগুলো ভালোভাবে পড়বে। ঠিক আছে। আচ্ছা কিছু খাবেন? না, কিছু খাবো না। কিছু না খেলে মিষ্টি খায় যান। মানে কি শুনি? মানে হলো ফ্রিজে মিষ্টি রাখা আছে, সেটার কথা বলেছি। আর আপনি বুঝেছেন কি শুনি? কিছু না। আচ্ছা আমি এখন আসি, আর ভালোভাবে সবকিছু পড়বে। কচু পড়বো, এটা আমি মনে মনে বললাম। কিছুক্ষণ পর আবির চলে গেল। আমি ভাবতেছি তোমাকে তো আমি পটিয়েই ছাড়বো। পরের দিন আবারও আবির আমাকে পড়াতে আসলো। কি কালকের পড়া হয়েছে? কি যে পড়াইছিলেন আমার তো কিছুই মনে নেই। কালকে এত করে পড়তে বলেছি, তুমি তো আমার কোনো কথাই শোনোনি। কালকে থেকে ভালোভাবে পড়বো, এটা বলে আবির আমাকে আবারও পড়ানো শুরু করে দিল। আমি শুধু ওর দিকে তাকিয়েই আছি। কিছুক্ষণ পর আমি বললাম, এই যে শোনেন, বলো। আমি আপনাকে স্যার বলতে পারবো না, তুমি করে বলবো। কেন? ওই তো বলেছি স্যার বলতে পারবো না, আর স্যার বললে কেমন যেন লাগে। তোমার যেটা ইচ্ছা সেটা বলো। আমি ফারজানাকে পড়িয়ে বাড়িতে চলে যাই। আর এভাবেই 1 সপ্তাহ কেটে গেল। এই কয়দিন ও আমাকে অনেক জ্বালিয়েছে, আর একদিনও তো পড়া দিতে পারতো না। মন চাইতেছে ওকে পড়াতে না, কিন্তু ওর বাবার জন্যই পড়ানো লাগছে। আমি প্রতিদিনের মতো আজও ওকে পড়াতে আসি, আর যেতে না যেতেই ফারজানা বলল, তোমার হাতটা দাও তো। কেন? হাত দিয়ে কি করবা? আমি তোমার হাতটা একটু ধরবো। ফারজানা, এগুলো আবারও কি বলতেছো শুনি? দিবা কি না একবার বলো। না, দিব না। এখন ভালো করে পড়ো তো। আচ্ছা তোমার হাত তো ধরতে দিবা না। আমি এক্ষুনি আব্বুকে ডাক দিব আর বলবো যে তুমি আমাকে জোর করে চুমু দিতে চেয়েছো। ফারজানা, আমি কি এগুলো বলেছি? আর তুমি আমার নামে এগুলো কি বলতেছো? আগে হাত দাও, তা না হলে ডাক দিলাম কিন্তু। আমি ওর কাছে আমার হাত বাড়িয়ে দিলাম। কিছুক্ষণ পর ওর হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরে ফেললো। দেখেছো, আমাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে। আমি টান দিয়ে ওর থেকে আমার হাতটা সরিয়ে নিলাম। ফারজানা, ভুলে যাবা না আমি কিন্তু তোমার স্যার, আর আমার কাছে তুমি ছাত্রী। এমন করতে থাকলে আমি কিন্তু তোমাকে আর পড়াতে আসবো না। এই যে আর কিছু করব না, শুধু এইটুকুই জেনে নাও, তুমি কিন্তু আমার। আমি তোমার কি? কিছু না। আমি ওকে আবারও পড়ানো শুরু করে দিলাম। কিছুক্ষণ পর ফারজানা বলল, এই শোনো না, কি কিছু বলবা? আই লাভ ইউ। ফারজানা, কালকে থেকে তোমাকে আর পড়াতে আসবো না, আজকেই শেষ। আমি বলেছি যে আই লাভ ইউ। ছবিটা কি তুমি দেখেছো, নাকি আমার মোবাইল থেকে তোমাকে ছবিটা দিব? আমি কোনো ছবি দেখি না। তাই তো বলি, তুমি এত আনরোমান্টিক কেন? কথাটা আমি মনে মনে বললাম। আচ্ছা ফারজানা, আজকে এই পর্যন্ত পড়া থাক, কালকে যেন এই পড়াগুলো। ঠিক আছে। আমি বাড়িতে চলে আসি। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমি কি যে করব কিছুই বুঝতে পারছি না। এই মেয়ের জ্বালার কারণে আমি পুরাই শেষ হয়ে যাইতেছি। এই মেয়ে আমার কাছে কি চায় আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে ওকে তবুও পড়াতে হয়। আমি আজও ওকে পড়াতে চলে আসি। এসে চেয়ারে বসি। কিছুক্ষণ পর ফারজানা বলল, আজকে আমি পড়বো না। কেন? কি হয়েছে? আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো, আমি শুনতেছি। তুমি কি আমাকে ভালোবাসবে না? এসব কথার মানে কি? আমি তোমার স্যার, আর আমি কিভাবে তোমাকে ভালোবাসবো? তো কি হয়েছে, স্যার ছাত্রীর প্রেম হয় না?
ফারজানা, আমি কিন্তু তোমাকে এই একটা কারণেই এতদিন পড়াতে চাইছিলাম না। আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি আর তোকে কোনো দিনও পড়াতে আসবো না, এই আজকেই সব শেষ। দেখতে পেলাম আবির চলে যেতেছে, তাই আমি ওর হাত টেনে ধরি আর আমার পেছনে ফেলে দিই। ফারজানা, এসব কি ধরনের বেয়াদবি? তাই আমি ওর হাত টেনে ধরি আর বিছানায় ফেলে দিই। চুপ করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ফারজানা, আমাকে ছেড়ে দে। আমি আর ওর কোনো কথা শুনলাম না। ও ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। আমি কি করব বুঝতে পারছিলাম না, তাই আমি ওকে জোরে ধাক্কা মারলাম। তোকে আমার পড়ানোটাই ভুল হয়ে গিয়েছে। তুই যে এমন একটা কাজ করবি আমি জীবনেও ভাবতে পারিনি। আজকে থেকে তোকে আর পড়াতে আসবো না। আবির, এমন করবা না, তাহলে আমি সত্যি সত্যি কিন্তু মরে যাব। আবির, তুমি কোথায়? আর ফারজানার সাথে তোমার কি হয়েছে? তা কালকে এসে আপনাদের বাড়িতে বলে যাব। তুমি কি ওকে কিছু বলেছো? ও তো ঘুমের ওষুধ খেয়েছে, এখন ওর জ্ঞান ফিরিয়েছে। এখন শুধু ও তোমার নামেই নীতি আছে। এসব ঘটনা কোন সময় হয়েছে? তুমি পড়িয়ে যাবার পরেই এই ঘটনা ঘটেছে। প্লিজ বাবা, আমাদের বাড়িতে তুমি চলে আসো। ও আমাদের কারো কোনো কথা শুনতেছে না, জ্ঞান ফিরে তোমাকে কথা বলতেছে। আপনারা কি এখন বাড়িতে এসেছেন? ওকে দিয়ে এখন বাড়িতে এসেছি। আচ্ছা, আমি আসতেছি। আমি আম্মুর কাছে বলে ফারজানার বাড়িতে চলে আসি। এসে দেখি সবাই ওর পাশে বসে আছে। আমাকে দেখার পরে ফারজানা বলে উঠল, আবির, তুমি এসেছো? তুমি আমার পাশে একটু বসো না। আমি ওর পাশে গিয়ে বসে পড়ি। ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ফারজানার বাবা বলল, আবির, ফারজানার সাথে তোমার কি হয়েছে এখন বলো তো। তারপরে আমি ঘটে যাওয়া সব ঘটনা ফারজানার বাবাকে বলা শুরু করলাম। আসলে আমি ওকে ছাত্রী ভেবেই এসেছি, আর কিছু না। এখন আপনি আপনার মেয়েকে বোঝান। আব্বু, আমি ওকে ছাড়া বাঁচবো না। ওকে যদি আমি বিয়ে করতে না পারি তাহলে আমি আবারও ঘুমের ওষুধ খাবো। ফারজানা, সব সময় কিন্তু পাগলামি করা যায় না। আর তুমি আমার চেয়ে আরও ভালো ছেলেকে বিয়ে করতে পারবা। না না, আমি শুধু তোমাকেই চাই। কিছুক্ষণ পর আব্বু বলল, আবির, আমি একটা কথা বলি, আমার কথাটা তুমি রাখবে? কি কথা বলেন? আমি চাই আমার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে। এতে কি তোমার কোনো আপত্তি আছে? আমি তো ওকে ছাত্রী ভেবেই এসেছি, তো আমি ওকে বিয়ে করব কিভাবে? দেখো, ভালোবাসায় কিছু দেখে না। তোমার যদি আপত্তি থাকে তাহলে বলতে পারো। আমার কোনো আপত্তি নেই। আমার আব্বু আম্মু যদি রাজি না হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। তোমার আব্বুর নাম্বার দাও তো। আমি তার কাছে আব্বুর নাম্বার দিয়ে দিলাম। সে আব্বুকে কল দিল। কিছুক্ষণ পর বলল, তোমার আব্বু রাজি হয়েছে? আমারও একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি এখন আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি মাস্টার কমপ্লিট করব, তারপরে। ঠিক আছে, তাতেই হবে, কিন্তু আমাকে আগের মতোই তোমাকে পড়াতে আসতে হবে। ঠিক আছে, পড়াতে আসবো। কিছুক্ষণ পর আমাদের রেখে সবাই চলে গেল। আর তখনই ফারজানা এসে আমাকে জড়িয়ে ধরল। তোমাকে আমি এতদিন অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি এতদিন অনেক কষ্ট দিয়েছো। বিয়ের পর সব শোধ তুলবো। আর যখন তুমি পড়াতে আসবা তখন আমি তোমাকে আরো জ্বালাবো। তুমিও তো আমাকে এতদিন অনেক জ্বালিয়েছ, সেটার কি হবে? আমার স্বামীকে তো জ্বালিয়েছি, তাই না? আমিও তো আমার বউকে কষ্ট দিয়েছি। তাই? ওই আবির, আমি শুধু জড়িয়ে ধরে আছি, তুমি তো একটুও জড়িয়ে ধরো না। আমিও ফারজানাকে জড়িয়ে ধরলাম। এভাবে আমাদের ভালোবাসা চলতেছিল। আবির মাস্টার্স কমপ্লিট করার পর আমরা বিয়ে করে নিই। এখন আমরা অনেক সুখে আছি।